আমি আশা। আজ আপনাদের যে গল্পটা শোনাতে এসেছি সেটা আমার জীবনের এক অন্ধকার দিক, এক গোপন অধ্যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই গোপন এবং বিতর্কিত অধ্যায়। আমার যখন ১৭ বছর বয়স, তখন হঠাৎ করেই আমার বাবা মারা যান। সেই শোক, সেই শূন্যতা আমার ছোট্ট জীবনটাকে যেন একেবারে উল্টে দিয়েছিল। বাবা ছিলেন আমার সব। তারপর মায়ের জীবনটাও বদলে গেল। বছর দুয়েক বাদে মা আবার বিয়ে করলেন। আমাদের নতুন পরিবারে এলেন অভিজিৎ আঙ্কেল। এখন তিনি আমার সৎ বাবা। আঙ্কেল ছিলেন মায়ের অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। দেখতে বেশ ভালো, কথাবার্তা খুবই গোছানো। মা হয়তো নিজের একাকিত্ব দূর করতে বা আমার ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আমার মনে তখন শুধুই অভিমান আর একাকিত্ব বাসা বেঁধেছিল। আমি চাইতাম না কেউ বাবার জায়গা নিক। প্রথম থেকেই অভিজিৎ আঙ্কেলের প্রতি আমার একটা চাপা বিদ্বেষ ছিল। তিনি যতই আমার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতেন, আমি ততই নিজেকে গুটিয়ে নিতাম। আমার সমস্ত মন জুড়ে ছিল শুধু আমার প্রয়াত বাবা আর মায়ের প্রতি একটা নীরব অভিযোগ। মা আবার খুব কর্মঠা মানুষ। বিয়ের পর সংসার আর অফিস সামলাতে গিয়ে তিনি যেন আরও বেশি ব্যস্ত হয়ে পড়লেন। আমার জন্য তার সময় ছিল কম। তিনি হয়তো ভাবতেন আমি এখন বড় হয়েছি, একা একা সব সামলাতে পারব। কিন্তু আমার ভেতরে তখন কিশোরী মনের যে ঝড় চলছিল তা কেউ দেখছিল না। আমাদের বাড়িটা ছিল দোতলা। আমি নিচের তলায় একটা ঘরে থাকতাম, আর মা অভিজিৎ আঙ্কেল থাকতেন ওপরের ঘরে। প্রায় রাতে দেখতাম মা অফিস থেকে ফিরতে ফিরতে রাত 10টা-11টা বাজিয়ে দিতেন। অভিজিৎ আঙ্কেল তখন একাই রাতের খাবার খেয়ে নিচে ড্রয়িং রুমে বসে কাগজ পড়তেন বা টিভি দেখতেন। আমার একাকিত্বের সেই সুযোগটা যেন ধীরে ধীরে অভিজিৎ আঙ্কেল ব্যবহার করতে শুরু করলেন। এটা কোনো ষড়যন্ত্র ছিল না, কিন্তু প্রকৃতির খেয়ালে এমন কিছু পরিস্থিতি তৈরি হলো যা আমাদের দুজনের দূরত্ব কমিয়ে আনল। একদিন রাতে আমার জ্বর এলো, খুব গা গরম। মা তখনও ফেরেননি। আমি একা ঘরে কাঁপছিলাম। সাহস করে কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ দুটো দিকে দরজায় মৃদু টোকা পড়ল। সীমা, কি হয়েছে? তুমি এত জোরে চিৎকার করলে কেন? অভিজিৎ আঙ্কেলের গলা। আসলে জ্বরের ঘরে আমি হয়তো স্বপ্নে বাবাকে ডেকে উঠেছিলাম। আমি কোনো মতে দরজাটা খুললাম। আমাকে দেখে আঙ্কেল থমকে গেলেন। আমার চোখ ছলছল, শরীর কাঁপছে। তিনি দেরি না করে আমার কপালে হাত দিলেন। ওহ, তোমার তো ভীষণ জ্বর। কি করছো তুমি? ওষুধ খেয়েছ? আমার তখন কিছু বলার শক্তি ছিল না, কেবল মাথা নাড়লাম। তিনি আমাকে ধরে বিছানায় শুইয়ে দিলেন। তারপর দ্রুত দোতলায় গিয়ে একটা কম্বল আর জলের পট নিয়ে এলেন। তিনি যে যত্নটা নিলেন, সেই মুহূর্তে আমার কাছে মনে হলো আমার প্রয়াত বাবার যত্নটাই যেন ফিরে পেলাম। তিনি আমার পাশে বসে জলের পটটি ভিজিয়ে কপালে দিতে দিতে বললেন, তোমার মা ফিরতে দেরি হবে, তুমি একদম ভেবো না, আমি আছি, তুমি কেবল চোখ বন্ধ করে বিশ্রাম নাও। তার কণ্ঠস্বরটা সেই রাতে এত স্নিগ্ধ, এত ভরসার ছিল যে আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে এলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার বাবাকে খুব মনে পড়ছে আঙ্কেল। তিনি কিছু না বলে আমার মাথায় হাত বোলাতে লাগলেন। সেই স্পর্শটা ছিল এক বাবার মতো, কিন্তু আমার মন তখন অন্য কিছু খুঁজছিল। আমার শরীর আর মনের একাকিত্ব যেন সেই স্পর্শের গভীরে এক ভিন্ন প্রশান্তি খুঁজে পাচ্ছিল। সেই রাতে মা ফেরার আগে তিনি আমার পাশেই বসেছিলেন। সেই ঘটনার পর আমাদের সম্পর্কটা ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল। আমি তখন কেবল তার মনোযোগ পাওয়ার চেষ্টা করতাম। মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলেই আমি নিজেকে ঘরবন্দি করে রাখতাম, আর অভিজিৎ আঙ্কেল তখন আমার একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠলেন। কলেজে আমার রেজাল্ট খারাপ হওয়ায় মা আমাকে খুব বকা দিলেন। আমি সেই রাগে না খেয়ে সারা দুপুর নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদছিলাম। মা ব্যস্ততার কারণে হয়তো আমার সেই কষ্টের গভীরতা বুঝতে পারলেন না। সন্ধ্যায় অভিজিৎ আঙ্কেল আমার দরজায় এসে দাঁড়ালেন, হাতে এক প্লেট গরম খাবার। দরজাটা খোলো মা, এভাবে না খেয়ে থাকলে আরও শরীর খারাপ হবে। আমি দরজা খুলতেই তিনি ভেতরে এলেন। আমি তখন বিছানার এক কোণে মুখ গুজে বসে আছি। তিনি প্লেটটা টেবিলের ওপর রাখলেন, তারপর এসে আমার পাশে বসলেন। তিনি আমার পিঠে খুব নরম করে হাত রাখলেন। আমি জানি তোমার মন খারাপ, মায়ের কথাগুলো তোমার ভালো লাগেনি, কিন্তু তুমি তো জানো রীতা, মা তোমার ভালো চায়। তবে হ্যাঁ, তার কথা বলার ধরনটা একটু কঠোর। তিনি আমার দিকে ঘুরে বসলেন আর আমার ভেজা চোখ দুটো ধরে তার দিকে ফেরালেন।
কিন্তু তুমি এভাবে কষ্ট পেলে আমারও খুব কষ্ট হয়। তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, তোমার সব কথা আমি শুনব। তার সেই নরম হাতটা আমার কাঁধ থেকে আলতো করে আমার গলার নিচের দিকের ত্বকে এসে থামল। সেই স্পর্শটা ছিল খুব সামান্য, কিন্তু আমার মনে হলো যেন আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমার ভেতরের অভিমান, একাকিত্ব আর কিশোরী মনের অদ্ভুত উত্তেজনা এক নিমিষেই মিশে গেল। আমি তার দিকে স্থির চোখে তাকিয়েছিলাম। সেই চোখে তখন ছিল এক গভীর যত্ন, কিন্তু তার ভেতরেই লুকিয়েছিল এক অদ্ভুত চঞ্চলতা, যা বাবার স্নেহের বাইরে অন্য এক আকর্ষণ। তিনি হঠাৎ তার হাতটা সরিয়ে নিলেন, কিন্তু আমাদের চোখ তখন একে অপরের সাথে জড়িয়ে গেছে। তিনি নিচু স্বরে বললেন, খাবারটা খেয়ে নাও, এরপর থেকে তোমার যা সমস্যা হবে তুমি আমাকে বলবে, আমি তোমার পাশে থাকব। সেই রাতে খাবার খাওয়ার সময় আমাদের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু নীরবতার ভাষাটা ছিল অনেক বেশি স্পষ্ট। সেই দিন থেকেই আমি অভিজিৎ আঙ্কেলের প্রতি এক ভিন্ন আকর্ষণ অনুভব করতে লাগলাম। সেই আকর্ষণ ছিল নিষিদ্ধ, ভুল, তবুও ভীষণ তীব্র। আমার ভেতরের চাপা কষ্ট আর মায়ের প্রতি অভিমান আমাকে আরও বেশি করে অভিজিৎ আঙ্কেলের দিকে ঠেলে দিচ্ছিল। আমি অবচেতনভাবেই এমন পোশাক পরতে শুরু করলাম যাতে তার দৃষ্টি আমার দিকে আকৃষ্ট হয়। একদিন রাতে আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন অভিজিৎ আঙ্কেল অফিস থেকে ফিরলেন। বাড়িতে মা ছিলেন না। তিনি আমার কাছে এসে দাঁড়ালেন। এত রাতে একা দাঁড়িয়ে আছো কেন সীমা? আমি সামান্য হেসে বললাম, না এমনি, চাঁদটা দেখছিলাম। তিনি আমার পাশে দাঁড়ালেন। আমাদের মধ্যে তখন খুব সামান্য দূরত্ব। তিনি তার ডান হাতটা বাড়িয়ে খুব স্বাভাবিকভাবে আমার কোমরের কাছে থাকা রেলিংটার ওপর রাখলেন। সেই কারণে আমাদের শরীর প্রায় ছুঁই ছুঁই অবস্থা। আমার শরীরে এক তীব্র উত্তেজনার স্রোত বইতে শুরু করল। আমি চোখ বন্ধ করে সেই অনুভূতিতে ডুবে গেলাম। তিনি খুব ধীরে আমার দিকে ঝুঁকিয়ে এলেন। আমি শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। তিনি আমার কানের কাছে নিচু স্বরে বললেন, তোমার মনটা আজ খুব ভার লাগছে তাই না? তোমার সব কষ্ট আমাকে দাও মা। তুমি এত সুন্দর, তোমাকে এত মন খারাপ করে দেখতে আমার ভালো লাগে না। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার গলার নরম অংশে এসে লাগছিল। সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমি এক অন্য জগতে চলে এসেছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার শরীরের সব প্রতিরোধ ভেঙে গেল। আমি নিজের অজান্তেই তার দিকে সামান্য হেলে গেলাম, তার শরীরের উষ্ণতা আরও নিবিড়ভাবে অনুভব করার জন্য। তিনি তখন তার রেলিংয়ে রাখা হাতটা আলতো করে আমার কোমরের কাছে নিয়ে এলেন। তিনি খুব মৃদুভাবে সেই অংশটা চেপে ধরলেন। সেই মুহূর্তে আমার হৃদয়ের গতি বেড়ে গিয়েছিল অনেক। সেই স্পর্শ ছিল এক নিষিদ্ধ সম্পর্কের নীরব সূচনা। তিনি আমার মাথায় একটা গভীর চুমু খেলেন, যা ভালোবাসার চেয়েও অনেক বেশি তীব্র ছিল। সেই চুমুটা আমার সমস্ত সত্তাকে যেন এক মুহূর্তে তার কাছে সমর্পণ করে দিল। আমাদের এই সম্পর্ক কোনো সামাজিকতা মানেনি। এটা ছিল একাকিত্ব আর অভিমানের সুযোগ নিয়ে গড়ে ওঠা এক গোপন বন্ধন, যা আমাদের দুজনের জীবনকে এক নিষিদ্ধ অন্ধকারে ঢেকে দিয়েছিল। কিন্তু সেই অন্ধকারেই আমরা খুঁজে পেয়েছিলাম এক তীব্র মানসিক ও শারীরিক শান্তি, যা সমাজের চোখে ছিল ঘোর অন্যায়।